করি তোমরা অনেকেই জানবে যে লেভ ভাইগটস্কির সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, তাহলে আমরা ভালোভাবে সেইখান থেকে প্রশ্ন আসলে সবটা করতে পারবো। চলো স্টার্ট করছি। আমি যদি প্রথমেই জিজ্ঞাসা করি যে খুব ছোটবেলাতে আমরা একদিনে তো বড় হয়ে যায়নি, এবং ছোটবেলাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। লেভ ভাইগটস্কিকে জানতে গেলে আগে জানতে হবে নির্মিতিবাদ সম্পর্কে, কনস্ট্রাকটিভিজম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে কনস্ট্রাকটিভিজম কি, অর্থাৎ নির্মিতিবাদ কি? শিক্ষার্থী বা নিজের বিচার বুদ্ধি, মানে আমরা যখন নিজের বিচার বুদ্ধি দিয়ে, যদিও আমি নির্মিতিবাদটা একটু ছোট করে এখন বলছি, বাট নির্মিতিবাদের থেকে অনেক কিছু বলার আছে, অনেক প্রশ্ন আসারও মানে থাকে। তো সেক্ষেত্রে ভাইগটস্কিকে জানতে গেলে একটু নির্মিতিবাদ সম্পর্কে জানতে হবে, কারণ নির্মিতিবাদের ধারণার থেকেই কিন্তু লেভ ভাইগটস্কির যে তত্ত্ব সেটা বেরিয়ে আসছে। বলছে নির্মিতিবাদ কি, যে শিক্ষার্থী যখন নিজের বিচার বুদ্ধি বা মনের ওপর ভিত্তি করে এই বিশ্ব জগৎ থেকে যা কিছু আমরা জানছি, শিখছি, নতুন জিনিসকে গ্রহণ করছি, সেটাই হচ্ছে কিন্তু নির্মিতিবাদ। অর্থাৎ যখন একটা শিশু নিজের চাহিদা অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী, নিজের মনের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু তৈরি করছে, নিজে থেকে তৈরি করছে, দ্যাট ইজ কল্ড কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ। এই নির্মিতিবাদকে জানতে গেলে কিছু উদাহরণ দিলে তোমরা সেটা আরো বেশি পরিষ্কার হবে। কি? যদি আমি দেখি যে আমরা যখন ছোটবেলা ছিল আমাদের, আমরা তো প্রথমেই লিখতে পারতাম না। পারতাম কি বলো, লিখতে কি পারতাম প্রথমেই? না। না লিখতে লিখতে পারতাম না। তাহলে আমরা লিখলাম কিভাবে? বাবা মা আমাদের হাতে ধরে প্রথমে তো হাতে খড়ি দিল সরস্বতী পুজোতে, তারপর আমরা ধীরে ধীরে কিন্তু লেখা শুরু করলাম। আর আজ দেখো, তোমরা যখন ছোটবেলা ছিলে, তোমরা অ আ ক খ যখন শিখেছো, তখন কিন্তু অ আ ক খ শিখেছো, কিন্তু এখন তোমরা নিজেরাই কিন্তু একটা রচনা লিখে ফেলতে পারো। তাহলে এই যে পরিবর্তন, ছোট থেকে বড় হওয়ার মধ্যে দিয়ে আমরা আজ যা কিছু শিখে নিয়েছি, সেটার উপর ভিত্তি করে নিজের মনের ভাব প্রকাশ করে যখন তুমি একটা রচনা লিখে ফেলতে পারছো, এর মধ্যে অনেকটা জিনিস তোমার নলেজ রয়েছে, নির্মাণ করছো তুমি। তুমি কিভাবে লিখবে, তোমার কাছে মানে অর্থ বা জ্ঞান, সেটাকে কাজে লাগিয়ে যখন তুমি একটা জিনিসকে রচনা করছো, তৈরি করছো, দ্যাট ইজ কল্ড নির্মিতিবাদ। একটা শিশু বেড়ে ওঠার পেছনে কোনো না কোনো দিক, মানে একটা দিক তো নয়, আমরা যখন বিকাশ করব সেখানে দেখবে কত দিকের ডেভেলপমেন্ট রয়েছে, যে ডেভেলপমেন্ট আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তাহলে বলছে যে যখন শিশুরা বড় হয়, তখন অনেকগুলো দিক কিন্তু গুরুত্বপূর্ণ। পিয়াজের সাথে কিন্তু এখানে কন্ট্রোভার্সি আছে। পিয়াজে বলেছিলেন যে আমাদের যখন বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথেই নাকি আমাদের বিকাশটা হয়ে যায়। তাহলে সবারই তো একই রকমের বিকাশ হওয়ার কথা কেন? প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা। একটা শিশুর বিকাশের ক্ষেত্রে বয়সই কিন্তু কারণ নয়। যে পরিবেশে সে বড় হচ্ছে, যে সংস্কৃতির মধ্যে সে বড় হচ্ছে, যে পরিবারের মধ্যে বড় হচ্ছে, এই সব কিছু নিয়ে কিন্তু একটা শিশুর পুরো বিকাশ প্রক্রিয়া। আর আজকে তোমাদের চোখের সামনে যে স্ক্রিনে তোমরা যাকে দেখছো, উনি হচ্ছেন লেভ ভাইগটস্কি। এবং লেভ ভাইগটস্কি সম্পর্কে যতই বলবো ততই কম। সেরকমই সাইকোলজির একটা অন্যতম, মানে সিডিপির একটা অন্যতম পোর্শন জুড়ে কিন্তু লেভ ভাইগটস্কি রয়েছে। এবং উনি রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন, দেখতে পাচ্ছ তোমরা। এবং ওনাকে সমাজ নির্মিতিবাদ বা সমাজ নির্মিতিবাদের জনক হিসেবেও আমরা পরিচিত। এবং উনি যে তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেই তত্ত্বের নাম কি? সোশিও কালচারাল থিওরি। তোমরা নিজেদের মনের মধ্যেও কিন্তু যখন আমি রিপিট করব সেটা বলবে, তাহলে কি হবে? মাথায় থাকবে। কারণ আমরা একটা জিনিস জানি যে আমরা কিন্তু শুনে শুনে শিখি, এবং সেটাকে যদি একটু বলি, মা বাবারা কি বলতেন? জোরে জোরে পড়, জোরে জোরে পড়। কারণ আমাদের পঞ্চ ইন্দ্রিয় তখন অ্যাক্টিভ হয়। এবং এক্ষুনি বলো না কিন্তু, তাহলে মাইক্রোফোন অন করে বললে সবাই মিলে সোশিও কালচারাল থিওরি যদি বলতে থাকো, ম্যামই হয়তো কথা বলতে পারবেন না। তো সেক্ষেত্রে সকলে এটা প্র্যাকটিস করবে। সোশিও কালচারাল থিওরি, এটাও কিন্তু প্রশ্ন। আর আরো একটা বলি, যে যে কটা স্লাইড আমি পড়াবো, প্রত্যেক কটা স্লাইড রিলেটেড কিন্তু কোয়েশ্চেন থাকছে। তাহলে একটা স্লাইডও যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু সেই জায়গাটা তোমার সেই ল্যাকিং পাওয়ারটা কিন্তু তোমাকে আর এগোতে দেবে না। তো সোশিও কালচারাল থিওরির সাথে সাথে আমরা জেনে নিই যে ভাইগটস্কির সাথে আমরা কি কি শিখবো, কি কি জানবো। অনেকেই ডিএলএড করেছো, এখানে ডিএলএড ক্যান্ডিডেটই বেশি। তাহলে সেক্ষেত্রে ডিএলএড করার যে CC1, সেই CC1 এতে চাইল্ড স্টাডিজে কিন্তু অলরেডি তোমরা ভাইগটস্কি কে পরীক্ষা দিয়ে বাড়ি মানে চলে এসেছো।
তাহলে ভাইগটস্কি কতটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার আছে যারা ডিএলএড এর এই বছর পরীক্ষার্থী? তোমরা নিশ্চয়ই কলেজে এটা পড়েছো। তাহলে ভাইগটস্কি সম্পর্কে কার কিরকম ধারণা রয়েছে সেটা আমি ক্লাসের শেষে আলোচনা করব, যে আজকে নতুন কি শিখলে আর আমি কতটা তোমাদেরকে শেখাতে পারলাম। ভাইগটস্কির পুরো থিওরির মধ্যে আমাদের এই কটা জিনিস, কেউ স্ক্রিনশট নেবে না, এখানে নেটওয়ার্ক প্রবলেম হবে। আমি তোমাদেরকে সমস্তটাই নোটস এবং এমসিকিউ, ওয়ান লাইনার বলেইছি আগের ক্লাসেতে, যে সবগুলোই আমি তোমাদের প্রোভাইড করবো, এবং মাইন্ড ম্যাপ। সুস্মিতা, মাইন্ড ম্যাপ এখন থেকে রেডি করতে হবে তোমাকে। প্রত্যেককেই আমি শিখিয়ে দেবো কিভাবে মাইন্ড ম্যাপ করতে হয়। তো সেক্ষেত্রে সকলকেই মাইন্ড ম্যাপ রেডি করতে হবে। প্রত্যেকটা থিওরি পিছু একজন পার্সোনালিটির পেছনে একটা করে পেজ রেডি রাখতেই হবে, হ্যাঁ ম্যাম। যেভাবেই হোক। এবারে হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আমি কয়েকটা আগের বারই করেছি, আমি স্যারকে পাঠিয়ে দেবো, আপনি একটু চেক করে দেবেন। আচ্ছা বেশ, যেভাবেই হোক জি জান লড়িয়ে দাও, যাতে এবছরের প্রাইমারি টেট প্রত্যেককে বলছি একদম যেন নিজেদের স্কোর ভালো করে একদম যেন ভালো জায়গায় তোমরা পৌঁছাতে পারো, এটাই শুভকামনা রইল তোমাদের জন্য। এবং লেভ ভাইগাটস্কির ক্ষেত্রে দেখো, অনেকেই অনেক রকম ভাবে পড়ায়, কিন্তু ডিটেলিং করে যদি তুমি না পড়ো, প্রত্যেকটা বিষয় যদি তুমি না জানো কোনখান থেকে প্রশ্ন আসবে, এখন তো প্রশ্নর আসার আর কোনো জায়গা নেই, যে কোথা থেকে যে প্রশ্ন করছে আমরা কেউ জানি না। তাহলে সেক্ষেত্রে নিজেকে এমন ভাবে প্রস্তুত করতে হবে যে যে জায়গার থেকেই প্রশ্ন দিক তুমি যেন করে আসতে পারো। আর এর জন্য প্রয়োজন কনসেপ্ট ক্লিয়ারেন্সের। লেভ ভাইগটস্কি জানতে গেলে আমাদের এই 5টা পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে হবে। কি কি রয়েছে প্রত্যেকে নিজেদের ফোনেতে জুম করে দেখতে পারো, নিজেদের স্ক্রিন, ফোনের স্ক্রিন, তাহলে আরো অনেক বড় লাগবে দেখতে। প্রথম হচ্ছে অন্তঃস্থীকরণ, দ্বিতীয় হচ্ছে জেডপিডি, স্ক্যাফোল্ডিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, টুলস অ্যান্ড সিম্বল, এবং শিক্ষাগত তাৎপর্য। শিক্ষাগত তাৎপর্যটা দিয়ে তোমাদের কোনো এমসিকিউ আসবে না, কিন্তু যখনই আমরা কোনো সাইকিয়াট্রিস্টের কোনো থিওরি পড়বো, সেই তত্ত্বটাকে আমরা কিভাবে ক্লাসরুম সিচুয়েশনে অ্যাপ্লাই করব, সেই রিগার্ডিং কিন্তু এমসিকিউ থাকতেই পারে, যে শ্রেণীকক্ষে এরকম সমস্যা দেখা দিলে আপনি কি করবেন, যদিও এই কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। প্রথমেই এখানে দেখো যে ভাইগটস্কির যে নির্মিতিবাদের যে তত্ত্বের ধারণা, সেখানে আমরা কি কি জানবো। প্রথমেই আমি এখনই বলে দিচ্ছি না যে 3টে কথা কি, যেটা জানলে তোমাদের ভাইগটস্কি অটোমেটিক্যালি তোমরা সেই রিলেটেড কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। প্রথম দেখো যে পয়েন্টটা রয়েছে, যে ভাইগটস্কি শিক্ষণের ক্ষেত্রে সমাজের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ভাইগটস্কির থেকে যে কোনো প্রশ্ন পড়ুক না কেন, সমাজ যদি কথাটা থাকে, সমাজ, সংস্কৃতি, ভাষা, এই কথাটা যদি থাকে, অবশ্যই সেটা ভাইগটস্কি হবে, লিখে রেখে দিতে পারো। অর্থাৎ সমাজ রিলেটেড, সংস্কৃতি রিলেটেড এবং ভাষা রিলেটেড, এই 3টে বিষয়ের ওপর ভাইগটস্কি কিন্তু জোর দিয়েছিলেন। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন যাই পড়ুক, যদি সেই প্রশ্নের মধ্যে সমাজ, সংস্কৃতি এবং ভাষা, এই 3টে শব্দ থাকে, তাহলে অবশ্যই সেই উত্তরটা ভাইগটস্কি হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি কি বলেছিলেন, যে শিশুরা শ্রেণীকক্ষের বাইরে বন্ধুদের সাথে যখন মেলামেশা করে, সামাজিক আদান প্রদান করে, তখনই তাদের মধ্যে বিকাশ প্রক্রিয়া ঘটে। অর্থাৎ কি, যে আমরা সকলেই ছোটবেলাতে ঘরের মধ্যে থাকি, তারপরেতে আমরা কোথায় বেরোচ্ছি, স্কুলেতে বেরোচ্ছি, এবং সেখানে সমাজের সাথে যখন মিশছি, সেখানে সমাজের ব্যক্তিবর্গের সাথে আমরা আদান প্রদান করছি তথ্যের, এবং সে ক্ষেত্রে কিন্তু সেই জায়গার থেকেই কিন্তু ভাইগটস্কি বলছেন যে আমাদের এই আদান প্রদান, মানে তথ্যের আদান প্রদান কিসের মাধ্যম দিয়ে করি, আমরা ভাষাকে ব্যবহার করি। তাহলে ভাইগটস্কি মানে হচ্ছে সমাজ সংস্কৃতি, ভাইগটস্কি মানে হচ্ছে ভাষা, ভাইগটস্কি মানে হচ্ছে কোলাবোরেশন। অর্থাৎ এটা আরেকটা টার্ম এখানে আমি ইউজ করেছি, ট্রান্সফার অফ লার্নিং। এই টার্মটাও যদি থাকে এবং সেখানে ভাইগটস্কির নাম থাকে, তাহলে অবশ্যই সেটা ভাইগটস্কি হবে। দেখো, তোমরা পড়ো তো সকলেই, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে পড়তে হবে। সব কিন্তু ওই রিডিং দিলে চলবে না, তাহলে স্মার্ট ওয়েতে পড়তে হবে, সবকিছু ধীরে 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 করে জমাতে হবে। এবং এই সবকিছু নিয়ে, মানে আমি কি বললাম, সমাজ, ট্রান্সফার অফ লার্নিং, কমিউনিকেশনের ক্ষেত্রে ভাষা, এই সব কিছুকে নিয়ে তার তত্ত্বের নাম হলো সোশিও কালচারাল থিওরি। কালচারাল মানে সংস্কৃতি, সোশিও মানে সমাজ, কমিউনিকেশনের কথা তত্ত্বেতে নেই, বাট তত্ত্বের যে নামকরণ সেখানে হচ্ছে সোশিও কালচারাল থিওরিকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবারে ভাইগটস্কির তত্ত্ব থেকে যে টার্মগুলো থেকে প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে সেটা কি কি রয়েছে।
এক সেকেন্ড, সেটা দেখে নেই কি কি রয়েছে। ফার্স্ট হচ্ছে অন্তঃস্থিকরণ, নেক্সট হচ্ছে জেডপিডি, নেক্সট হচ্ছে স্ক্যাফোল্ডিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, টুলস অ্যান্ড সিম্বল। অনেকেই জানে না এই টুলস অ্যান্ড সিম্বল আবার ভাইগটস্কিতে কোথায় রয়েছে। সব আছে, দেখাচ্ছি একটু একটু করে। প্রথমে জেনে নেই, প্রত্যেকটা টার্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখো, অন্তঃস্থিকরণ মানে ইন্টারন্যাশনালাইজেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারন্যাশনালাইজেশন? অন্তঃস্থিকরণটা কি? বলছে যে ব্যক্তির প্রজ্ঞার যখন বিকাশ হয়, সেই বিকাশ প্রক্রিয়ার মধ্যেই কিন্তু এই অন্তঃস্থিকরণ। অর্থাৎ আমরা কি জানি, আমাদের বিকাশ তো শুরু হয়ে গেল সমাজের থেকে, পরিবেশের থেকে, সামাজিক মানুষজনের সাথে মেলামেশার থেকে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের মনের মধ্যে, ব্যক্তির ভিতরে সেটা কিন্তু, ধরো আমার সাথে আজকে খুব ঝগড়া হলো, এই যে সুস্মিতা যে দেখতে পাচ্ছ আমার পুরাতন স্টুডেন্ট, ওর সাথে আমার খুব লড়াই হলো, কিন্তু ওকে খুব বকাবকি করলাম। এবার ও যখন বাড়িতে গেল, ও কিন্তু ঠিক মনের মধ্যে মানে ম্যামের ওপর রাগ করে, ম্যাম আমাকে এতজনের সামনে বকলো, মুখ করলো, আমি ম্যামকে ছাড়বো না, আমি আর ম্যামের কাছে পড়বো না। এই যে নিজের মধ্যে আমরাও কিন্তু করে থাকি, যদি কেউ বকাবকি করে, রাস্তায় যদি কোনো ঝামেলা অশান্তি হয়, তখন আমরা সেটাকে নিজের মনের মধ্যে আওড়াতে থাকি। এই যে জিনিসটা, এটাও কিন্তু আমাদের এই বিকাশ প্রক্রিয়াকে বাড়াতে সাহায্য করছে। এবং আমরা তো অনুকরণ প্রিয়, আমরা অন্যরা যেটা করে সেটাকে আরো বেশি ভালো করে অনুকরণ করতে শিখি। শিশুরা, এখানে বলছে যে শিশুরা কিন্তু মানুষের যে আচরণ সেটাকে পর্যবেক্ষণ করে এবং সেটাকে দেখে দেখে সে শেখে। অর্থাৎ মা যদি লিপস্টিক লাগায়, বাচ্চাও দেখবে লিপস্টিক লাগাতে চায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে শিশু কিন্তু দেখে অনুকরণ করে, এবং এই অনুকরণটাকে ইংরেজিতে কি বলে? ইমিটেশন। এবং যদি এখানে দেখো একটা উদাহরণ রয়েছে, যে যেভাবে আমরা কথা শিখি, ভাইগটস্কি বলেন যে শিশু শুধুমাত্র বড়দের সঙ্গে ভাব বিনিময় যে করে তা কিন্তু নয়, সে নিজের সমবয়সী বন্ধুদের সঙ্গেও পারস্পরিক ভাবের আদান প্রদান করে এবং প্রজ্ঞার বিকাশকে সাহায্য করছে, এবং সেটা কি? অন্তঃস্থিকরণ। এবার দেখো এখানে একটা ছবি রয়েছে, আরো ভালো করে বুঝে নাও। যে ধরো তোমার ঘরেতে একটা কম্পিউটার রয়েছে, আমি প্রত্যেকেই তুমি বলে সম্বোধন করলাম। আহ আর একটা তুমি কম্পিউটার সেন্টারে গিয়ে কম্পিউটার শিখছো। তাহলে কোন জায়গায় তুমি বেশি ভালো করে শিখতে পারবে, কোন জায়গায় তুমি বেশি করে বিষয়বস্তুটা ভেতরে তোমার ঢুকবে? অবশ্যই তুমি যখন একা একা শিখছো, তখন তোমাকে গাইড করার কেউ নেই, কারোর ম্যাম, সাথে কথা বলছো না। কেউ কিছু বলবে? হ্যাঁ ম্যাম, বলছি আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তখন থেকে ভায়োলেটস থিওরি সেই পেজটাই দেখছি। তুমি একবার লেফট হয়ে জয়েন করো, বাকিরাও কি তাই দেখছো? না ম্যাম। না ম্যাম, না দেখতে পাচ্ছি না না। ম্যাম, আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, বেশ। তাহলে সেক্ষেত্রে আমরা একটু ভালো করে আরেকবার বুঝে নিই। যার অসুবিধা হচ্ছে একটু লেফট হয়ে অবশ্যই তুমি জয়েন করো, আমি বেশি তাড়াতাড়ি বলে দেবো না, ঠিক আছে? একবার লেফট হয়ে জয়েন করো। তাহলে এখানে দেখো যে ছবিটা রয়েছে, যে আমি একা একা কম্পিউটার শিখছি। আমরা ঘরের মধ্যে এই যে লকডাউনে আমরা একা একা রয়েছি, কিন্তু যখন আমরা মানুষের সাথে মিশছি, মানুষের কথা শুনছি, আমাদেরকে বাবা মারা, গুরুজনরা কি বলে? বাইরে বেরো, বাইরে বেরোলে চোখ খুলবে। চোখ খুলবে মিন্স কি? আমাদের তো চোখ খোলাই। মানে হচ্ছে তুমি যত মানুষের সাথে সংস্পর্শে আসবে, যত মানুষের সাথে কথা বলবে, কে ভালো কে মন্দ, আমাদেরকে এগুলো বুঝতে হবে তো। তাহলে বলছে অন্তঃস্থিকরণ মানে কি? আমি কোন জিনিসটাকে গ্রহণ করে ফেলতে পারছি। যে আমি যখন একা একা কম্পিউটার শিখছি ঘরেতে, তখন তো আমাকে কেউ দেখিয়ে দেওয়ার নেই, বা আমার যদি কোনো জায়গায় ডাউট থাকে, আমি কোনো স্পেশালিস্টকে জিজ্ঞাসা করছি না, হয়তো বাবা মাকে জিজ্ঞাসা করছি। বাবা মায়ের নলেজে যতটুকু রয়েছে তারা আমাদেরকে ততটাই বলছে। কিন্তু যদি আমি কোনো সেন্টারে গিয়ে শিখি, বা কারো তত্ত্বাবধানে শিখি, বা বন্ধু বান্ধবদের সাথেই শিখি না কেন, দেখবে আমরা কত কিছু শিখে যাই। এই যে হোয়াটসঅ্যাপ, মাকে দিয়ে দাও, তোমার মা যত না ভালো চালাতে পারবে, তুমি কিন্তু একদম মানে দারুণ জানো হোয়াটসঅ্যাপের কোন ফিচার্স, কখন কি করছো না করছো সব জানো। তাহলে আমরা ভাইগটসকে একটা কথাই বলছি, যে সমাজকে তার প্রায়োরিটিটা অনেকটা দিয়েছে। সমাজ মানেই কিন্তু ভাইগটসকি, এবং সমাজের মধ্যে দিয়েই আমরা মানুষের সাথে আদান প্রদান যে ভাব বিনিময় করছি, তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই শেখা বিষয়টা। এবং ছোটদের কথাতে কিন্তু উনি আরো বলেছেন যে ছোটরাও কিন্তু বেশি করে সেইভাবেই তাদের প্রজ্ঞার ডেভেলপমেন্ট করে। কোথায় করে? সমাজ থেকে। নেক্সট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা স্লাইড, যেটা বিভিন্ন জায়গাতে ভুল ভাল ভাবে মানে কি আর বলবো, যাই হোক। তো সেক্ষেত্রে অনেকে তো জানেই না অ্যাকচুয়ালি এই জোন অফ প্রক্সিমাল বা পোটেনশিয়াল ডেভেলপমেন্টটাকে, এই জেডপিডিটা যে অ্যাকচুয়ালি দুটো টার্মে ব্যবহার করা হয়,
অনেক সময় দেখবে তোমাদের প্রশ্ন থাকে যে জোন অফ প্রক্সিমাল, আবার অনেক সময় থাকে পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। তো বেশিরভাগ জায়গাতেই আমি দেখি যে প্রপার না তো জানে আর ভুলভাল হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা লিখে রাখো এবং ভবিষ্যতে যখন কোনো জায়গায় ভুল দেখবে অবশ্যই প্রোটেস্ট করবে, কারণ তোমরা বিভিন্ন গ্রুপে রয়েছো, বিভিন্ন জায়গায় পড়ছো, সেক্ষেত্রে ভুল থাকলে, কারণ ভুল আমি তোমাদেরকে শেখাচ্ছি না, তাই যেখানে দেখবে ভুল পড়ানো হচ্ছে সেখানে অবশ্যই সেটা সঠিক করে দেবে, কারণ বিষয়বস্তুটা চারিদিকে ভুল ছড়ালে স্টুডেন্টদেরই বিপদ, স্টুডেন্টরা ভুল শিখবে। তাহলে এখানে আমাদেরকে কি জানতে হবে? তিনটে কথা মাথায় রাখতে হবে। ভাইগটস্কির তত্ত্বতে এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডির যে আর এক নাম জোন অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, সেই জায়গাটাতে ভাইগটস্কি কি বলেছিলেন? খুব সহজ, উনি বলেছিলেন যে আমাদের 3 ধরনের সমস্যা। ক ধরনের? 3 ধরনের, খুব ভালো করে বুঝবে। 3 ধরনের সমস্যাকে তিনি 3টে নামে ব্যাখ্যা করেছেন, সেই নামগুলো কি আমি জানাবো। প্রথম যেটা বলছে যে প্রথম ধরনের সমস্যা কি, যে প্রথম ধরনের সমস্যা হলো যা একজন বিদ্যার্থী বা একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি বা একজন শিশু সহজেই সমাধান করতে পারে। আমি বললাম আচ্ছা বলো তো 2 আর 2 কত হয়? তোমরা সকলেই বলবে ম্যাম এটা আবার কি ব্যাপার এমন, 2 আর 2 4 হয়। সো দিস ইজ কল্ড জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। প্রথম যে প্রবলেম, সেই প্রবলেমটার উনি কি নাম দিয়েছেন? জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যেখানে ব্যক্তি স্বাভাবিকভাবেই সমস্যার সমাধান করতে পারছে না, তো মাকে দরকার লাগছে না তো ম্যামকে দরকার লাগছে। যেমন এখন এখানে সুস্মিতা আছে, সুস্মিতা এখন সব জানে বলে সুস্মিতা বলে ম্যামকে আর লাগবে না, ভাইগটস্কি আমার ক্লিয়ার রয়েছে। তো সেরকমই, তো সেক্ষেত্রে যে জিনিসটা আমরা নিজেদের সমস্যাটা যখন নিজেরাই সমাধান করে ফেলতে পারছি সেটাকে বলছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যেখানে কারোর সাহায্যের প্রয়োজন নেই। এবারে দ্বিতীয়টা কি? জোন অফ প্রক্সিমাল বা পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রটা বলছে যখন আমরা সমস্যায় পড়েছি, সমস্যায় পড়ে আমি বুঝতে পারছি না যে কিভাবে, আমি বললাম যে আচ্ছা 2 আর 2 তো 4 হয়, আচ্ছা বলো তো তোমরা যে ভাইগটস্কি কত সালে জন্মেছে? তখন তোমরা বললো ম্যাম তো এই পড়াচ্ছে কিন্তু বলে তো নি। তাহলে তখনই গিয়ে কেউ কেউ আবার গোপনে আচ্ছা এটা আমি বলে দেবো, গুগল সার্চ করে ফেললো বা পাশের বন্ধুকে জিজ্ঞাসা করলো, অর্থাৎ বা নিজের টিচারকে ফোন করে জিজ্ঞাসা করে নিল, আরে ম্যাম তো এরকম প্রশ্ন করেছে আমাকে তো উত্তর দিতেই হবে, আপনি বলুন। তার মানে কি, যে যখন আমরা অন্যের সাহায্য নিচ্ছি কোনো প্রবলেমকে সমাধান করার জন্য, সেই জায়গাটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল অর পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। তাহলে বিয়ন্ড ডেভেলপমেন্ট কি? বিয়ন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যে যখন সমস্যার সমাধান কারোর দ্বারা সহযোগিতা নিয়েও তুমি করতে পারছো না। অর্থাৎ আমি তোমাকে বললাম যে তুমি পড়ছো হয়তো প্রাইমারি টেটের সিডিপি, আমি তোমাকে নেট সেটের পরীক্ষার থেকে একটা প্রশ্ন করলাম এবং আমি আশা করলাম যে তুমি সেটা করতে পারবে। অর্থাৎ তোমাকে তখন যতই টিচার দেওয়া হোক, যতই সাপোর্ট করা হোক, তুমি কিন্তু সেটা পারবে না। বেসিক্যালি প্রশ্ন কোনখানটার থেকে আসে? প্রশ্ন আসে কিন্তু পোটেনশিয়াল বা প্রক্সিমাল ডেভেলপমেন্টের জায়গা থেকে। তার জন্য সেই জায়গাটাকে আমরা আরো ভালো করে বিশদে বোঝবার একটু চেষ্টা করব। দেখো প্রক্সিমাল ডেভেলপমেন্টটাকে আমি এখানে 3টে ভাগে ভাগ করেছি এবং লিখে দিয়েছি যে থিংস ইউ ক্যান ডু অল অন ইয়োর ওন। যখন তোমরা নিজেদের যে সমস্যা, ধরো ঘরেতে কোনো সমস্যা হয়েছে, গেস্ট এসেছে, গেস্ট এসে সঙ্গে সঙ্গে তুমি চা কফি বসতে বলা জল খাবার দেওয়া করে ফেলতে পারছো। দ্বিতীয় যে পোর্শন, যেখানে হঠাৎ করে দেখা গেল তোমার ঘরে 50 জন চলে এসে, তুমি তো অবশ্যই নয় কোনো রেস্টুরেন্টের সাহায্য নেবে, নয় মায়ের সাহায্য নেবে, বাজার যেতে হবে, সবকিছু তখন তোমার হেল্পার লাগছে। দ্যাট ইজ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে যে 50 জন নয়, তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে সুস্মিতা যে তোমাদের বান্ধবী, তার বিয়ে এবং ক্যাটারিং এর দায়িত্ব তোমার উপর। তখন তুমি কি বলবে? ওরে বাবারে দরকার নেই, আমি পারবো না। সো একদম মানে আমাদেরকে যতই সাপোর্ট করা হোক, যেখানে আমাদেরকে যে কেউ সাপোর্ট করলেও আমরা সেই কাজটা ওতরাতে পারছি না, দ্যাট ইজ বিয়ন্ড, মানে আমার চাহিদার বাইরে, আমার ক্ষমতার বাইরে, দ্যাট ইজ বিয়ন্ড ডেভেলপমেন্ট। এবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালে, তোমাদের প্রত্যেকবার যে উদাহরণটা দেই সেটা তোমাদের একদম প্রিয় উদাহরণ, সেই উদাহরণটাই আমি দিচ্ছি। যে একটা বাচ্চাকে তুমি পড়াও, এখানে অনেকেই আছো সরি, যে যেখানে তোমরা পড়ালেখাও করছো, পড়াচ্ছো, টিউশন করছো, সেই ফিস দিয়ে পড়ালেখা করছো, ভেরি গুড। সেক্ষেত্রে
হয়তো তুমি বাচ্চাটাকে যোগ দিয়েছো করতে, যোগ বিয়োগ গুণ ভাগ, ক্লাস 6-এ পড়ে, তুমি অলরেডি 5-এও পড়িয়েছো, তো যোগ গুণ বিয়োগ ভাগ সবই বাচ্চা পারবে। তো তুমি যোগ দিয়েছো, সেটা সে করতে পারছে, নিজের মতন করে করতে পারছে, ক্যান ডু হিমসেলফ উইদাউট এনি হেল্প, কারোর হেল্পের প্রয়োজন হচ্ছে না, সে নিজেই থেকেই সেই যোগ বিয়োগটা করতে পারছে। দ্বিতীয় যে ধাপ, সেখানে তুমি তাকে সরল করতে দিলে। সরলে আমরা জানি যে সরলে কি নিয়মে করতে হয়, কিন্তু সেই নিয়মটা তো তুমি তাকে শেখাওনি, তুমি শুধু যোগ গুণ বিয়োগ ভাগ করিয়ে দিয়েছো। তো যখন তুমি দিয়েছো, দেখছো যে সে করতে পারছে না এবং তোমাকে তখন জিজ্ঞাসা করছে, তুমি যখনই তাকে বডমাস পদ্ধতির নিয়মটা শিখিয়ে দিচ্ছ, সে কিন্তু করে ফেলতে পারছে। তার মানে বডমাস আমরা যে পদ্ধতি, সেখানে কিন্তু আমরা জানি যে যোগ কখন করতে হবে, বিয়োগ কখন করতে হবে। যোগ গুণ বিয়োগ ভাগ জানলেও যদি বডমাস পদ্ধতি না করো, তাহলে তো সরল মিলছে না। তাহলে সেক্ষেত্রে একজনের সহযোগিতা স্টুডেন্টের লাগছে, দ্যাট ইজ কল্ড জেডপিডি। এবার তুমি তাকে দিলে উপপাদ্য, সম্পাদ্য, তুমি সব অঙ্ক মানে প্রশ্নের অঙ্ক দিলে, তাহলে ক্লাস 6-এর বাচ্চাকে তখন যদি তুমি স্ট্যাটিস্টিক্স করাও বা কঠিন অঙ্ক দাও, সে কি পারবে? তুমি তাকে যতই শেখাও না কেন, সে কিন্তু সেই অঙ্কটা সলভ করতে পারবে না। কারণ কি? তার কারণ হচ্ছে ওই একটাই, যে তার নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতার উপর নির্ভর করছে। আমরা ব্যক্তিগত জীবনে অনেক রকমের সমস্যায় পড়ি, তোমাদের অ্যাডোলেসেন্স এজ, এখন তো সমস্যাই সমস্যা। তাহলে সেই সমস্যাগুলো কখনো কখনো আমরা কি করি, নিজে সলভ করতে পারি। ভালো করে বুঝবে কি বলতে চাইছি, সকলেই কিন্তু জানো যে ম্যাম কি বলতে চাইছেন। তার মানে কি, যে আমরা কিছু কিছু প্রবলেম নিজেরাই সলভ করে নিতে পারি। কিছু কিছু সমস্যা যখন বাড়াবাড়ি হয়, তখন আমরা স্যারকে নালিশ করি, ম্যামকে নালিশ করি, বাড়ির গার্জেনকে নালিশ করি। এবং কিছু সমস্যা যখন তাদেরকে বলি, তারা সেটা সলভ করে দেয়। আবার কিছু সমস্যা এমন থাকে যে তোমার নাগালের বাইরে, তখন মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী যতই বলো না কেন, সেই সমস্যার যখন সমাধান হয় না, তখন আমরা যে পরিস্থিতির জায়গায় থাকি, দ্যাট ইজ বিয়ন্ড ডেভেলপমেন্ট। এবারে এই পোর্শনের থেকে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা নিচেতেই বড় বড় করে আমি এখানে দিয়েছি, বলছে দেখো, যে যে অঞ্চলে সমস্যা শিশুকে দিলে শিশু নিজে থেকেই সেই সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু তাকে সাহায্য, এই টার্মগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই টার্মগুলো দিয়ে প্রশ্নে থাকে। সাহায্য, নির্দেশনা, নির্দেশ দিলে সে সমাধান করতে পারছে, সেটাকে জেডপিডি বলে। এটাতে কি এমন ইম্পর্টেন্ট লাইন আছে ম্যাম, সেটা একটু আইডেন্টিফাই করে দিই। যে প্রশ্ন যখন পড়ে জেডপিডি রিলেটেড, তখন এই টার্মগুলো দিল, যে তুমি কি শিক্ষার্থীকে কি নির্দেশনা দেবে, সেটা কি জেডপিডি? অবশ্যই নির্দেশনা হোক, গাইড করা হোক, ইনস্ট্রাকশন হোক বা সাহায্য হোক, এই সবগুলোই কিন্তু এক্সামেতে কোয়েশ্চেনেতে টার্মস এর মধ্যে থাকবে। তাই সেগুলো কিন্তু অবশ্যই মাথায় ঠান্ডা করে প্রশ্ন করবে। এবারে আরো সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং দিয়ে যে কত প্রশ্ন, দেখবে আমি ক্লাস শেষে যে কোয়েশ্চেন গুলো রাখবো, সেগুলো কিন্তু চটপট তোমরাই করতে পারছো। এত অবধি যতটা বোঝালাম, আমাকে একটু জানাও যে তোমরা কি বুঝতে পেরেছো। ভার্চুয়াল হ্যান্ড অন করতে পারো। আচ্ছা, বেশ। চলো নেক্সট যে জায়গা, যে স্ক্যাফোল্ডিং। হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং? স্ক্যাফোল্ডিং এর বাংলা অর্থ কি? ভাড়া বন্ধন। তাহলে আমরা এই স্ক্যাফোল্ডিং শব্দটা বা ভাড়া বন্ধনটা কোথায় দেখেছি? আশেপাশে অনেকের বাড়িতেই কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে দেখবে বাঁশ ভাড়া করছে, সেই ভাড়া বেঁধে বেঁধে লেবাররা উপরে উঠছে, দ্যাট ইজ কল্ড ভাড়া বন্ধন। যে বন্ধনটা একটার সাথে একটা যুক্ত করে কাজটা সম্পন্ন হয়, সেটাকে স্ক্যাফোল্ডিং বলছে বাংলা ভাষায়। এবারে এই স্ক্যাফোল্ডিং এরই বাংলা কিন্তু আরো অনেক অর্থ আছে। প্রয়োজনীয় সাহায্য, এটাও কিন্তু স্ক্যাফোল্ডিং এর বাংলা অর্থ। এবার এই স্ক্যাফোল্ডিংটা কি? বলছে যে শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে তোমরা একটা ধরো এমসিকিউ করতে পারলে না, আমি তোমাদেরকে কি করতে পারি? এক্সাম্পল দিতে পারি, ক্লু দিতে পারি, এনকারেজ করতে পারি যে ভুল হোক তবু বলো, চেষ্টা করো। এবং আরো একটা টার্ম এখানে আছে, যে সমস্যাকে ছোট ছোট ধাপে বিভক্ত করা। অর্থাৎ যখন একটা বড় চ্যাপ্টারই, যে যদি আমি চাইতাম তাহলে কি করতাম, আজকের ডেটেতেই আমি পিয়াজে, ভাইগটস্কি, কোহলবার্গ সব একদিনে পড়িয়ে দিতাম, তাতে কি হতো, সিলেবাসটা শেষ হতো। কিন্তু তোমাদের কি ধারণাটা পরিষ্কার হতো? কখনোই হতো না, সব ঘেটে ঘন্ট পাকিয়ে রেখে দিতে।
তার জন্য কি প্রত্যেকটা বিষয়কে আমরা যখন শিখবো সেটাকে যদি আমরা ছোট ছোট অংশে ধাপে ধাপে শিখি, সেটাও ওয়ান টাইপ অফ স্ক্যাফোল্ডিং। পরবর্তীকালেতে যদি তোমরা টিচিং দিতে যাও তাহলে সেখানে কি আমাদের এই সব কটা টার্ম মাথায় রাখতে হবে যে স্ক্যাফোল্ডিং মানে কি। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে উপযুক্ত উদাহরণ দিয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া, উপযুক্ত উত্তর সংকেত প্রদান করা, উৎসাহ দান, সেটাও কিন্তু স্ক্যাফোল্ডিং এর আন্ডারে পড়ছে। এবং ছোট্ট ছোট্ট করে সমস্যার মানে পাঠের যদি একক উপ একক তোমরা জানো তোমাদের মাইক্রো টিচিং এ আছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে যখন আমরা ভেঙে ভেঙে সমস্যার সমাধান করছি সেটাও ওয়ান টাইপ অফ স্ক্যাফোল্ডিং। এগুলো উদাহরণ হিসেবে তোমাদের পরীক্ষার প্রশ্নেতে থাকবে। আর ব্যাপারটা কি বোঝার আছে সেই জায়গাটা একটু এবার যাচ্ছি, যে যখন আমরা শিক্ষার্থীদেরকে স্ক্যাফোল্ডিং করব, এখান থেকে একটা খুব ভালো প্রশ্ন আসে যে স্ক্যাফোল্ডিং মানে কি তুমি উত্তর, টিচার কি তোমাকে একদম উত্তর বলে দেবে? যে তুমি ধরো একটা প্রশ্নের উত্তর পাচ্ছ না, তুমি বললে ম্যাম এটা তো স্ক্যাফোল্ড, এটা তো আপনার ভাইগট স্ক্রিপ্ট থেকেই দিয়েছে, আপনি যতটা বুঝিয়েছেন আমি ততটা তো বুঝতে পেরেছি, বাট আমি অ্যান্সার তাও করতে পারছি না, তাহলে আমি কি তোমাকে উত্তরটা পুরো বলে দেব? সেটা কি স্ক্যাফোল্ডিং? কখনোই নয়। টিচার, এই জায়গাটা মাথায় রাখবে প্রত্যেকে, টিচার কিন্তু কখনোই উত্তর দিয়ে দেবে না, অঙ্ক কষে পুরো দিয়ে দিল সেটাও করবে না। আমরা যেমন দেখি যে মা বাবাদেরকে, যে ছোট বাচ্চাদেরকে যদি হাতের কাজ দেওয়া হয়, মা বাবারা নিজেরাই এ পাওয়ার জন্য মানে বাচ্চা গ্রেড পাওয়া বলে নিজেরাই হাতের কাজটা তৈরি করে বাচ্চাকে এ পাওয়ানোর জন্য পাঠিয়ে দিল। তোমরা জানো না এটা কত বড় একটা ভুল। আজকে হয়তো তুমি তোমার বাচ্চার জন্য এ পেয়ে গেলে ক্রাফটের কাজেতে, কিন্তু ভবিষ্যতে তার যে এই যে স্ক্যাফোল্ডিংটা পুরো নষ্ট করে দিল। তার একটা ধারণা থেকে যাবে যে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করলেই মা করে দেবে, সে কোনোদিনই নিজের থেকে চেষ্টা করবে না। তাহলে কি বলছে যে কখনোই টিচার সেটা করে দেবে না। টিচার কি করবে? তার বিনিময়ে উপযুক্ত উদাহরণ দেবে, উপযুক্ত সংকেত প্রদান করবে, উৎসাহ দেবে যে ভুল হোক তুমি আগে নিজে করো, তারপর আমি তোমাকে বোঝাবো। এইটা যেন কখনো তোমরা ভুল করবে না। এবং নিজেদের প্রত্যাহিক জীবনেও কখনোই যেখান থেকে সাহায্য পাচ্ছ মানে নিয়েই নিচ্ছ, এই জিনিসটা করলে নিজেদের অ্যাক্টিভিটি কমে যাবে, যেটা অলরেডি তোমাদের হয়ে গেছে যে কিছু নিজের থেকে চিন্তা করার ক্ষমতা শেষ। কিছু পারলাম না তো গুগল, কিছু পারলাম না তো বন্ধু, কেন নিজেকেও তো ভগবান একটা মাথা দিয়েছে, সেটাকে খাটাতে তো হবে, সেটা কবে কাজে লাগাবে? পরীক্ষার সময় কেউ থাকবে না সাথে, পরীক্ষার সময় কিন্তু তোমার ওই মাথাটাই থাকবে। তাই জন্য কি ভুল বললাম কি? একটু রেসপন্স করো তো। না না ম্যাম, ম্যাম, ঠিক বলেছেন। তো সেক্ষেত্রে এটার উপর জোর দিতে হবে ভাই, যারা রয়েছো ভাই বোন যেই বলো, আমার বন্ধু সকলকেই বলছি, এটা অনুরোধ করছি, তোমরা তোমাদের নিজস্ব ট্যালেন্ট কোথাও দেখবে যে তুমি হয়তো একটা সময় খুব ভালো ড্রয়িং করতে, আজকে সেই জায়গাটা আর নেই, কোথাও শেষ হয়ে গেছে, ফুস হয়ে গেছে, তো সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। এবারে দেখো বলছে এখানে আরো একটা প্রশ্ন আসে যে এমকেও এবং ফিচার্স অফ স্ক্যাফোল্ডিং ও জানতে হবে। এমকেও কি? এমকেও এর ফুল ফর্ম কি? এমকেও মিন্স বলো কি? More knowledge others. ভুল হয়ে গেল। মোর নলেজ আদার, এটা কি ব্যাপার? ম্যাম More knowledgeable others. ভেরি গুড। মোর নলেজেবল আদার মানে এখানে একটা শব্দ উজ্জ রয়েছে যে মোর নলেজেবল ফ্রম আদার, হ্যাঁ, যেটা আমি বোঝানোর জন্য বললাম। ফুল ফর্ম হিসেবে কিন্তু মোর নলেজেবল আদার রয়েছে, কিন্তু মেন জিনিসটা কি? প্রথমেই আসি এই জিনিসটা। বলছে দেখো যে শিক্ষার্থী যখন নিজে নিজে কাজ করতে পারে না তখনই তার স্ক্যাফোল্ডিং প্রয়োজন হয়, এবং যখন কোনো নতুন দক্ষতা অর্জন করবে তখন এই স্ক্যাফোল্ডিং প্রয়োজন হতে পারে। বলছে যে আমরা অ্যাকচুয়ালি তোমার টিচার কখন প্রয়োজন? এখানে অনেকেই রয়েছে যে যারা মনে করছো যে ও প্রাইমারি টেট আমি পাশ করে যাব, কোনো ব্যাপার না, আমার টিচার লাগবে না, অনেকেরই ধারণা থাকতে পারে। তাহলে কখন এবারে দেখো টিচারের প্রয়োজন পড়বে? হয়তো তুমি গতানুগতিক বই দিয়েই প্রাইমারি টেট পড়ছো, যেটা সব থেকে বড় ভুল। দ্বিতীয় হচ্ছে যে তুমি নিজে নিজে যখন কম্পিটেন্স বাড়ছে, মানে এই যে আমরা যে আগের যে বছরের যে টেটের কোয়েশ্চেন দেখলাম, সেখানে যারা মনে করছো যে আমি নিজে নিজে পড়বো, খুবই ভুল করছো। যেখানে ইচ্ছা পড়তে পারো, যেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে অবশ্যই সেখানে পড়ো। দিন দিনে কম্পিটেন্স মানে কি? কম্পিটেন্স মানে কি?
বলো। দক্ষতা। আমাদের দক্ষতা বাড়ার সাথে সাথে আমাদের গাইডেন্সও প্রয়োজন। মানে যত কঠিনত্ব বাড়বে, কাঠিন্য জিনিসেই আমাদের কারোর হেল্পের লাগে। এখন আমি যদি বলি আমার পড়াতে পড়াতে আমার পিউ আমার গলা খুব কষ্ট হচ্ছে, তুমি আমার জন্য একটা চা করে নিয়ে এসো, পিউ যাবে চট করে চা করবে নিয়ে চলে আসবে। কিন্তু আমি বললাম যে পিউ আমার বাড়ির যে 40 জন মেম্বার তোমার বাড়িতে এক্ষুনি যাচ্ছি, তুমি কিন্তু খাবারের অ্যারেঞ্জ করো। ও কিন্তু সঙ্গে সঙ্গে ওর নয় বরকে ফোন করবে, নয় মাকে ফোন করবে, বাজারে যাবে, রেস্টুরেন্টে ফোন করবে, যেভাবেই হোক যে হ্যাঁ ম্যাম আসছে, আমাকে ম্যামের জন্য খাবারের অ্যারেঞ্জ করতে হবে, এবং একজনের নয় 40 জনের। তার মানে যখন আমরা কঠিনের সান্নিধ্যে আসছি, কাঠিন্যের সান্নিধ্যে আসছি, তখন আমাদের গাইডেন্স অবশ্যই প্রয়োজন, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কার কাছে যাব? ম্যাম গাইডেন্স তো প্রয়োজন, কিন্তু আমরা কার কাছে যাব? আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আমরা এই সময় যে হারে প্রাইমারি টেটের কোচিং সেন্টার গজিয়েছে, সেখানে আমরা কোথায় পড়বো? কোথায় আমি ভালো করে বুঝবো যে এটা এখানে আমার প্রপার হবে? আমি জানি আমার শুধু একটা সাবজেক্টের প্রবলেম। কেউ বলবে ম্যাম আমার অঙ্কটা খুব স্ট্রং। বাট তোমাদেরকে বলে রাখি, 5টা সাবজেক্টই, ধরো তুমি মনে করছো এবছর তোমার বাংলা খুব ভালো হয়েছে, জেনে রেখে দাও পরের বছর তোমার ওই বাংলাতেই তোমায় ডোবাবে। কারণ এটা স্ট্র্যাটেজি। কোয়েশ্চেন তৈরিও যেমন করতে হয় সহজ থেকে কঠিন, সেটা এখন পর্ষদ খুব ভালো হাতে লোক পেয়ে গেছে, যে যেখান থেকে কঠিন প্রশ্ন করলে তোমাদেরকে বাজিমাত করা যাবে। যারা আগের বছর পাশ করনি, খুবই খারাপ, তার কারণ আগের বছর অনেক সোজা প্রশ্ন ছিল, তোমরাও জানো। তাহলে আমরা কার কাছে যাব? এই জায়গাতেই প্রশ্ন আসছে এমকিউ, মিনস মোর নলেজেবল ফ্রম আদার্স। মানে যখন তুমি মনে করছো যে আমি একটা প্রবলেমে পড়েছি, সব প্রবলেম তো আবার মা বাবাকে বলা যায় না, তাহলে আমি কার কাছে যাব? আমি বন্ধুর সাথে শেয়ার করছি। আবার অনেক সময় যখন শিক্ষাগত দিকে আমরা সমস্যায় পড়ি যে স্যার আমি এই অঙ্কটা কিছুতেই সলভ করতে পারছি না, হতেও পারে তোমার বাবা সেই অঙ্কে টিচার ছিলেন, বাবা বেশি দক্ষ, তুমি কিন্তু বাবার কাছেও সেটা সলভ করতে পারছো। তার মানে তুমি যাকে মনে করছো, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, লোকে যাকে মনে করছে যে ওখানে ভালো, সেটা ভালো নয়। তোমার কাছে যখন মনে হচ্ছে যে আমার এখান থেকে পড়া আমার কাছে ক্লিয়ার, আমি পড়ে আমার মনে হয়েছে যে আই এম ক্লিয়ার, আমার এখানে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল এমকেও। ক্লিয়ার? সেটা হতে পারে তোমার মা, সেটা হতে পারে তোমার বাবা, সেটা হতে পারে তোমার বন্ধু। অনেক প্রবলেম বন্ধুরাও সলভ করে, সেও সেই ক্ষেত্রে এমকেও তোমার কাছে। তুমি দেখবে সব বন্ধু ক্লাসরুমে অনেক 50 জন স্টুডেন্ট, তুমি প্রবলেমে পড়েছো, তুমি তো 50 জনকে ফোন করো না। করো কাকে? যাকে তোমার মনে হয়েছে যে এই প্রবলেমটা ও আমায় হেল্প করতে পারে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এই এমকেও হতে পারে তোমার বাবা, হতে পারে মা, হতে পারে মোর নলেজেবল ফ্রম আদার, যাকে তুমি মনে করছো যে হ্যাঁ আমার কাছে এখানে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, তাই আমি এই টিচারটাকে জিজ্ঞাসা করতে পারি। আমরা দেখবে সমস্যায় পড়ার সাথে সাথেই আমরা ভাবি কাকে বলবো কাকে বলবো, সেটা অনেক ধরনের সমস্যা হতে পারে। আমাদের জীবনে শুধুমাত্র পড়াশোনাটাই তো বড় সমস্যা নয়, আমাদের অনেক ধরনের সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য ধরো তুমি যাকে তাকে যদি বলো, সেটা কি হয়ে যাবে? বাজারে যখন একটা ঢাক বাজে যেমন হয়, যেটা দেখবে এই পাড়ার সবাই রয়েছে, সবাই পাড়া প্রতিবেশীর সাথেই থাকো, তো সেরকম ব্যাপার। তাহলে তুমি একজন দক্ষ ব্যক্তির কাছে যখন জানছো, তোমার প্রবলেমের সমাধান করছো, সেটাই হচ্ছে মোর নলেজেবল ফ্রম আদার্স, লার্নারের কাছে। এবার আসছি যে জেডপিডি এবং স্ক্যাফোল্ডিংটাকে আমাদের তো বোঝানো হয়ে গেছে, তবু তাহলে আবার কেন স্ক্যাফোল্ডিং? কারণ এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা কি? যে এই স্লাইডটাতেই কিন্তু স্ক্যাফোল্ডিং এবং পুরো জিনিসটা যেমন আরো একবার রয়েছে, আর তার সাথে রয়েছে টেকনোলজি অ্যান্ড টুলস এর কথা। জেডপিডি এবং স্ক্যাফোল্ডিং কে বোঝাতে গিয়ে ভাইগটস্কি দুটো দিকের এখানে মেনশন করেছে। প্রথমে চলে যাচ্ছি নীল সার্কেলটাতে, তিনটে তো অলরেডি আমি বুঝিয়েছি, আরো একবার বলে দিচ্ছি যে হোয়াট আই ক্যান লার্ন অন মাই ওন। ধরো তুমি নিজের থেকে যখন একটা নোটস তৈরি করছো, যে ম্যাম বুঝিয়ে দিয়েছেন, এবারে আমি ভাইগটস্কির থেকে কিছু ওয়ান লাইনার রেডি করবো। হোয়াট আই ক্যান লার্ন অন মাই ওন, যখন তুমি নিজের থেকে করে ফেললে। হোয়াট আই ক্যান লার্ন উইথ হেল্প, এবার মনে হলো যে এগুলো তো সবই পুরাতন, এগুলো তো নতুনত্ব কিছু নেই, তাহলে এর জন্য আমাকে অবশ্যই নতুন প্রশ্নর প্যাটার্ন অনুযায়ী কারোর গাইডেন্স লাগবে, যেখানে চলে আসছে মোর নলেজেবল ফ্রম আদার্স। থার্ড প্রশ্ন যে বিয়ন্ড মাই রিচ, যেখানে তোমার সাধ্যের মধ্যে নেই, সেখানে কি করতে হবে?
টেকনোলজি অ্যান্ড টুলস এর ব্যবহার করতে হবে। দেখবে অনেক শিক্ষার্থী এখানে রয়েছো যে হয়তো অনেক দিন ধরে পিএসসির বিভিন্ন এক্সামেতে চেষ্টা করছো, ফুড এসআইতে চেষ্টা করছো, বা প্রাইমারি টেটেতে বহুবার চেষ্টা করছো। তাহলে কোথায় খামতি থাকছে যে খামতিটার জন্য তুমি অরিজিনালি ভাবে ক্র্যাক করতে পারছো না? প্রশ্ন করবে নিজেদেরকে, যারা এখানে বহুবার তোমরা মানে পড়েছো হয়তো কোথাও না কোথাও, কিন্তু হচ্ছে না। আমার মনে হয় উত্তরটা পরিষ্কার, যে আমি সেভাবে সিরিয়াস নই, বা ঠিক যতটুকু দরকার ছিল ততটুকু হয়তো আরো একটু সময় দিতে হতো এই বিষয়টায়। তার জন্য দরকার, এবং তার জন্য তোমাদের জন্য ভাইগটস্কি কি বলেছে, যে টেকনোলজি অ্যান্ড টুলস, মানে এই দুটোকে যদি তুমি ব্যবহার করে এবারে কাজে লাগিয়ে পড়ালেখা করো, হতেও পারে যে তুমি সাকসেস হতে পারো। তাহলে টেকনোলজি আর টুল কি? টেকনোলজি মানে কি? প্রযুক্তি। তাহলে অনেকেই বলবে তাহলে কি কম্পিউটার? টুলস, টুলস মানে কি? টুলস মানে কি সরঞ্জাম, বলো? যন্ত্রপাতি। সরঞ্জাম বা যন্ত্রপাতি। ভেরি গুড। তাহলে পড়ালেখার জন্য কি কি যন্ত্রপাতি লাগবে? বই খাতা তো যন্ত্রপাতি নয়। তাহলে কি যন্ত্রপাতির কথা ভাইগটস্কি বলছে? চলো দেখি। ম্যাম বুদ্ধি লাগাতে বলছে। বুদ্ধি লাগাতে বলছে? চলো দেখি কি বুদ্ধি। টুলস অ্যান্ড টেকনোলজির মধ্যে বুদ্ধিটা এলো নাকি একটুখানি দেখবো। আচ্ছা, তার আগে তোমাদেরকে তো বলেইছি যে ভাইগটস্কি তিনটে বিষয়ের কথা খুব মাথায় রাখতে বলেছে: সমাজ, সংস্কৃতি, ভাষা চিন্তন। এই ভাষা চিন্তন থেকে প্রশ্ন আসে, ইনার স্পিচ, আউটার স্পিচ, এগুলো কিন্তু আসে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, আগেতে টুলস অ্যান্ড টেকনোলজি বা টুলস যে রয়েছে সেটাতে যাব, তার আগে আমরা একটুখানি এই ভাষা চিন্তনটা সম্পর্কে একটু জেনে নিই। যে ভাইগটস্কি কি বলছে, যে শিশুরা শুধুমাত্র যে সামাজিক যোগাযোগের জন্যই যে ভাষাকে ব্যবহার করছে সেটা নয়। আমি শুরু করবার পূর্বেই সেই কথাটা তোমাদেরকে জানালাম। এই যে ডান দিকে যে ছবিটা, এটাকে বলে ভাইগটস্কির ভেন ডায়াগ্রাম। অনেক সময় প্রশ্নতে এই ডায়াগ্রামটা দিয়ে দিতে পারে, এবং যেহেতু ধরো তোমাদের তো জানা নেই, যারা ডিটেলিং পড়ায় না তারা তো এইটা তোমাকে দেখাবে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে এটা দিয়ে দিল এবং বলল যে এটা কার ডায়াগ্রাম। অবভিয়াসলি অনেকেই জানো না এটা, তাই তো? জানো এটা? জানতে না ম্যাম। পুরাতন স্টুডেন্টরা রেসপন্স করবে না, পুরাতনরা তো জানো। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভেন ডায়াগ্রাম কে দেখিয়েছিল? অবশ্যই ভাইগটস্কি অ্যান্সার করবে, আর যেন ভুল না হয়। ভুল হলেই কিন্তু আমি হাতের আঙুলগুলো কেটে নেবো, কারণ একটা ভুল মানে তোমরা কিন্তু হাজার জনের পিছনে। বাস্তবকে স্বীকার করতে হবে যে তোমার পরিস্থিতি কোন জায়গায়। আমি কম্পিটিটিভে বসতে চলেছি, বাট আমি কতটা প্রস্তুত? আমার কাছে এই ধারণাগুলো কি পরিষ্কার? এই যে ভাইগটস্কি, দেখো ভেন ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে বুঝবে যে যখনই এই ধরনের ডায়াগ্রাম থাকবে, দেখো এখন তো প্রশ্নের কাঠিন্যমান বাড়িয়েছে, তাহলে সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। কিন্তু একটা নিজের কাছে নিজেকে শপথ করতে হবে যে যে টপিকটা আমি আজকে শিখলাম সেই টপিক রিলেটেড যত প্রশ্ন হতে পারে তুমি সেটা খুঁজে রাখতে পারো, সলভ করে রাখতে পারো, এবং তার সাথে সাথে যদি মনে হয় যে আমার এই জায়গাটা ডাউট আছে, আমার আরেকবার জানতে হবে, অবশ্যই কোনো দ্বিধাবোধ করবে না আমার ক্লাসে। যতবার জিজ্ঞাসা করবে আমি ততবার বুঝিয়ে দেবো, বাট বুঝতে তোমাকেই হবে, গোলটা তোমাকেই ওখানে পাকাতে হবে। ম্যাম তো যাবে না, আর ম্যামকে ছোট ব্যাগেতে মানে নিয়েও যাওয়া যাবে না। তাহলে আমি তোমাদের সকলের জন্য কি গোল পাকিয়ে আসতাম? সেটা তো পসিবল নয় ভাই। তো সেক্ষেত্রে ব্যাগ অ্যালাউড নেই। নিজেদেরকে বুঝে নিতে হবে। দেখো ভেন ডায়াগ্রামটা ভালো করে বোঝো, যে চিন্তা আছে এখানে, স্পিচ আছে, এবং মাঝে আছে ভার্বাল থট। খুব ইম্পর্টেন্ট টার্ম। এখানে দুটো শব্দ সম্পর্কে তোমাদের পরিচিতি পেতে হবে। একটা হচ্ছে প্রাইভেট স্পিচ এবং একটা হচ্ছে ইনার স্পিচ, বা ইনার স্পিচটাকে অনেক সময় ইন্টারনাল স্পিচও বলে। ঠিক আছে, এবার দেখি চলো যে প্রাইভেট স্পিচটা কি অ্যাকচুয়ালি। প্রাইভেট স্পিচের মধ্যে আমরা কতটা জানতে হবে, কতটা না জানবো, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ভাইগটস্কি কি বলছেন, যে ভাইগটস্কি বলছেন যে অনেক সময় আত্মকথন, যে আমরা দেখবে নিজেদের মনের মধ্যেও কিন্তু কথা বলি, যে ম্যাম তো বোঝালেন, এবার আমাকে যেভাবেই হোক, ম্যামের কথা শুনে তো আমি খুব মোটিভেটেড হয়ে গেছি, বাট এবার আমাকে পড়ালেখাটা সত্যি শুরু করতে হবে। এই যে নিজের মনের মধ্যে যখন আমরা কোনো বিষয়কে নিয়ে চিন্তা করছি, কথা বলছি, সেটাকেই কিন্তু ভাইগটস্কি কি বলছেন, প্রাইভেট স্পিচ। আর একটাও হচ্ছে ইনার স্পিচ। এই ইনার স্পিচও কিন্তু এই একই টার্ম,
যে ভাষা আর চিন্তা, দেখবে অনেক সময় আমরা চিন্তা তো করি যে ধরো ক্লাসরুমেতে ম্যাম যখন স্যার ম্যামরা যখন পড়া ধরেন, তুমি বলো উঠে যে ম্যাম আমি বলতে চাইছি কিন্তু আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না, মানে যথার্থ উত্তরটা আপনাকে দিতে পারছি না, কিন্তু আমি এটা পড়েছিলাম। আমরা এরকম কথা বলে থাকি, কিন্তু কেন সেটা হচ্ছে? কিন্তু বন্ধুদের সাথে কথা বলার সময় কিন্তু তুমি ভাবো না। তার মানে কি, যে আমরা আরো একটা বড়দের কথাও শুনেছি যে বলবার আগে 10 বার ভাবো। তার মানেটা কি, যে আমরা চিন্তা করি যেরকম এবং আমাদের মুখের ভাষাও হয় সেরকম, এবং আমরা চিন্তা যেরকম করছি সেভাবে যখন আমরা ট্রান্সফার করছি, সেই কথাটা অন্যের সামনে উপস্থাপন করছি, সেটাই হচ্ছে কিন্তু তোমার বহিঃপ্রকাশ হচ্ছে। সেটা সাইকোলজিক্যালি তোমাকে মানুষ চিনছে, জানছে, তোমার ভাষা, তোমার সংস্কৃতি, তোমার কালচার সবকিছুই কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত। তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এখানেতে এটা এখন বলছি না, এটা একটা সিক্রেট জিনিস রয়েছে। এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব এই জিনিসটা, যে আচ্ছা এখানে বলে দিচ্ছি, অনেকেই নালে মনে মনে ভাববে যে ম্যাম আমরা তো সবাই পেডে নেই, আমরা কি তাহলে জানবো না এই জিনিসটা? আমি সকলকেই খুব ভালোবাসি, সকলেই আমার শিক্ষার্থী। দেখো তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করো, মেয়েদের এবং ছেলেদের উভয়দেরই বলছি, সেক্ষেত্রে আমরা মুখোশধারী, মানে সামনে কি ভালো তোমার কত ভালো চায়, কিন্তু ভেতরে তোমার, তুমি যাতে প্রাইমারি টেট না পাস করো তা সেটা সে চায়। এটা কিন্তু আমরা অনেকেই, সেটা তোমাদের ফ্যামিলি মেম্বারস হোক, সেটা তোমাদের পাড়া প্রতিবেশী হোক, সেটা তোমার বন্ধু হোক, সবার মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে। কিন্তু ম্যাম এটার সাথে ভাইগটস্কির কি সম্পর্ক, এটা আপনার স্লাইডে আছে কেন? সে প্রশ্নটা আমিই করলাম, কারণ তোমরা তো প্রশ্ন করো না, তোমরা শুধু শোনো। সেটা সব থেকে বড় একটা ভুল। প্রশ্ন করতে হবে, শিক্ষার্থীকে প্রশ্ন না করলে তার ডাউট কিন্তু ডাউটই থাকবে। যদিও আমি চেষ্টা করি আমার ক্লাসেতে যে যতটা ডাউট না থাকে সেই চেষ্টাই করি। তো সেক্ষেত্রে দেখো, এই যে ছবিটা, আমি কি বলেছিলাম ভাইগাটস্কি করানোর সময়, যে সমাজ, সংস্কৃতি এবং ভাষা, এই তিনটে জিনিসকে জানতে হবে। পড়ালেখা করে তো অনেকেই অনেক বড় হয়েছে, মানুষের মতো মানুষ কজন হতে পেরেছে বলো, যার জন্যই সমাজে এত বেশি সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমাদের আশেপাশেই যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই দ্বিমুখী বা দ্বি চরিত্র আমরা দেখতে পাই। তাই ভাইগটস্কি বারবার একটা জিনিস জানাতে চেয়েছে, যে আমরা যত সমাজের সাথে মিশবো, সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা চিনবো, এবং সেই চেনার থেকে যে তোমার সাথে বেইমানি করেছে, তুমি কিন্তু দ্বিতীয়বার তার সাথে আর সেভাবে মিশবে না। তার মানে কি, তার জন্য বেইমানির জায়গাটায় যাওয়ার জন্য তো তোমাকে তার সাথে মিশতে হচ্ছে। সমাজ সমাজ আমাদেরকে যেমন শিক্ষা দেয়, সমাজ আমাদেরকে লায়কও করে। আজকে তুমি প্রাইমারি টেট না পাশ করতেই পারো, কারো কিচ্ছু এসে যাবে না। যে একাডেমিতেই পড়ো তাদের কিচ্ছু এসে যাবে না। কার এসে যাবে জানো? যখন তুমি তোমার নিজেকে আয়নায় দেখবে, যে আমি 6টা মাস চলে গেল, পড়ালেখা করিনি, আমি ফাঁকি দিয়েছি, কি পরিচিতি তোমার? তাই নিজের পরিচিতিকে, আমি আবারও বলছি, এই কথাটা ম্যামের হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, বাট চিন্তা করবে আজকে রাত্রিবেলা যখন শুয়ে থাকবে, যে ম্যাম আজকে এত বড় কথা বললেন আমাদেরকে। কারণ তোমাদেরকে না সেই মোটিভেট করার পর 2 দিন 3 দিন পরই দেখি আবার যেইকে সেই, পড়ালেখার প্রতি কোনো এনার্জি নেই, ক্লাস করার জন্য কোনো এনার্জি নেই। সেটা সব থেকে বড় ভুল। তুমি যদি আজকে সাফল্য অর্জন না করো, কারোর কিচ্ছু এসে যাবে না। যেটাকে হিন্দিতে বলে যে ঘন্টা, মানে ঘন্টা হবে যদি তুমি কিছু না পাস করো, না সাকসেস হও, কারোর কিচ্ছু যাবে না। কোনো টিচারের সমস্যা হবে না, কোনো একাডেমির সমস্যা হবে না, তোমার বাবা মার সমস্যা হবে না, তোমার গার্লফ্রেন্ডের সমস্যা হবে না, তোমার বয়ফ্রেন্ডের সমস্যা হবে না, তোমার বরের সমস্যা হবে না, কারোর কিচ্ছু এসে যাবে না। শুধুমাত্র এসে যাবে তোমার, কারণ তুমি সমাজে স্বীকৃতি পাবে না। তাই তোমাকে খাটতেই হবে, যেভাবেই হোক খাটতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এইটা হচ্ছে সমাজ আমাদেরকে শেখায়। সমাজে যারা স্ট্যান্ড স্টিল তাদের অনেকেই মানুষ সম্মান করে, কিন্তু যারা সমাজের মানে যোগ্যতমরাই টিকে থাকে, আমরা দেখেছি তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের তত্ত্ব অনুযায়ী। তার মানে যারা টিকে থাকতে পারবে, যারা সমাজে প্রতিষ্ঠিত, তারাই কিন্তু সমাজে সার্ভাইভ করবে। যখন তুমি পাস আউট হবে, সবাই বলবে ওই যে ওই বাড়ির মেয়েটা পাস করেছে প্রাইমারি টেট, এবং ও প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। এবং এইটাই হচ্ছে একদম সুযোগ, কারণ এখন ফেয়ার রিক্রুটমেন্ট হচ্ছে। তাই তোমরা যেখানে যেভাবেই পড়ো না কেন, পড়ালেখাটা করো, ম্যামের এটাই সাজেশন। এবারে যাচ্ছি টুলস অ্যান্ড সিম্বলে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই টুলস অ্যান্ড সিম্বল শিখে গিয়ে ম্যামকেই আবার সবাই ভুলে যাবে।
তো তাও আমি একটু শিখিয়েই দিচ্ছি, কারণ আমি আবারও বলছি আমি আমার শিক্ষার্থীদেরকে খুব ভালোবাসি এবং তোমরা সফল হও, এইটাই আমার মানে সব সময় চাই, যে নিজের পায়ে দাঁড়াতে হবে, সে ছেলেই হোক মেয়েই হোক উভয়কেই। দেখো, যন্ত্র ও সংকেত এটা অনেকেই জানে না, ভাইগটস্কির তত্ত্বেতে কিন্তু এই জিনিসটা আছে। সেটা কি কি যন্ত্র? একজন আমাকে একটু আগে ক্লাসে বললো যে ম্যাম বুদ্ধির কথা বলেছে, চলো দেখি বুদ্ধির কথা ভাইগটস্কি বলেছে কিনা। তাহলে বুদ্ধির অপশনটা যদি ভাইগটস্কির তত্ত্বেতে থাকতো, তাহলে যে ব্যক্তি এই মাত্র যে স্টুডেন্টটি আমার ভালো বোনটি আমার বললো যে ম্যাম বুদ্ধি, সম্পূর্ণ ভুল হয়ে যেত। দেখো, তোমাদের হাতে নাতেই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি যে ভুল তোমরা কোথায় করতে পারো। ভাইগটস্কির মতে শিশুর বিকাশ প্রক্রিয়ায় যন্ত্র ও সংকেতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ভাইগটস্কি। ভাইগটস্কির একটা গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে মাইন্ড অ্যান্ড সোসাইটি। এখানে আমি কি বলেছি, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন থাকতে পারে। মাইন্ড অ্যান্ড সোসাইটি কে লিখেছে? ভাইগটস্কি। যদি না জানা থাকতো সেটা জেনে নাও, নোট ডাউন করে নাও। বলছে যে শিশুর বিকাশে যন্ত্র ও সংকেতকে কিভাবে ব্যবহার করা হবে সে প্রসঙ্গে গুরুত্ব সহ উল্লেখ করেছেন। কি সেই গুরুত্ব, কি সেই যন্ত্রপাতি? সেটা কি কোনো হাতুড়ি? সেটা কি কোনো মানে ওই বুদ্ধি? না, উনি বলেছেন এই যে টুলস বা যন্ত্র বা সংকেত, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল টেকনিক্স। যে টেকনিক্সে তুমি যদি শেখো, যেটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম মাইন্ড ম্যাপ, সেই মাইন্ড ম্যাপ যদি শেখো বা কিছু শর্টকাট টেকনিক, এই যে তোমাদের অঙ্কের স্যার বলছেন যে শর্টকাট টেকনিক্স শিখিয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই টেকনিক্সের মতন আমরা কিভাবে থিওরিটিক্যাল জায়গায় জানবো, কিভাবে কোন সিম্বলকে দিয়ে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, সেই কথা কিন্তু ভাইগটস্কি দিয়েছে। যে সিম্বলটা সমাজে তোমরা অনেকেই অনেক জায়গায় দেখেছো, যে সাইকোলজিক্যাল টুলসটা তোমরা ছোটবেলা থেকে পড়ালেখার কাজে লাগিয়েছো, কিন্তু এখন আর মাথা খাটে না, তাই কাজেও লাগাতে পারছো না। দেখো, সংকেত বলতে তিনি বুঝিয়েছেন সাংকেতিক ব্যবস্থা, যা ভাষা, গণিত, চিত্রাঙ্কন বা মানচিত্রে ব্যবহার করতে আমরা দেখি। কিসে কিসে? তাহলে এই যে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমি প্রশ্নগুলোকে তুলে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো, এবং যে কটা স্লাইড আজকে দেখিয়েছি না, সেই সব কটা স্লাইডের থেকে প্রশ্নও থাকছে। আমি কি বলেছি, এই বছরের প্রাইমারি টেটের জন্য 3টে ক্যাটাগরিতে প্রশ্নের তোমাদের অ্যাটেন্ড করাবো আমি সিডিপির। সেটা কি কি? একটা হচ্ছে সহজ, যেটা ধরে নাও বেসিক্যালি সব বইতেই রয়েছে সেরকম প্রশ্ন, সেটা হয়ে গেল। অর্থাৎ আমরা সরল থেকে জটিলের দিকে যাব। বি গ্রেডেড কোয়েশ্চেন থাকছে, আর সি গ্রেডেড, যেখানে ম্যাচিং থেকে শুরু করে যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা এসছিল সেই প্যাটার্নের কোয়েশ্চেন থাকছে। তাহলে 3টে গ্রেডে আশা করি কোয়েশ্চেন আলোচনা বা সলভ করলে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। দেখো, সিম্বলেতে আমরা দেখলাম কি, যে গাণিতিক ভাষা, চিত্রাঙ্কন বা মানচিত্রকে উনি বুঝিয়েছেন। তাহলে সাইকোলজিক্যাল টুলস কি? এবারে কিছু উনি উদাহরণ দিয়েছে। এই সবকটা উদাহরণও কিন্তু তোমাদের প্রশ্নেতে থাকতে পারে। কিভাবে? যে নিমোনিক টেকনিক্স আমরা কার তত্ত্বে দেখতে পাই, এবং নিমোনিক টেকনিক্স কি তোমরা কিন্তু সবাই জানো, বাট এখন যেই আমি ধরিয়ে দেবো তখন বলতে পারবে। দেখি কি কি জিনিস এখানে রয়েছে, আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি। গণনার বিভিন্ন কৌশল, বীজগণিতের বিভিন্ন সংকেত, নিমোনিক টেকনিক্স, শিল্পের কাজ, লিখন, চিত্রাঙ্কন, মানচিত্র, সমস্ত ধরনের প্রথাগত জিনিসগুলোকে উনি অল শর্ট অফ কনভেনশনাল সাইন। তোমাদেরকে একটু বলি যে তোমরা কিন্তু একদমই ইংরেজিতে যারা কাঁচা মনে করছো, ইংরেজি একদম মুখে উচ্চারণ করছো না, বাট ইংরেজি টার্মগুলো অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে। আর প্রশ্ন যখন প্রাইমারি টেট পরীক্ষা দিতে বসবে তখন অবশ্যই ইংরেজি কোয়েশ্চেন এবং বাংলা কোয়েশ্চেন দুটোই রিড আউট করতে হচ্ছে। এবার তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন পিছু মিনিট? 1 মিনিট। তাহলে দুটো টার্ম যদি তোমরা দেখতে হয়, তোমার ওখানে কিন্তু 30 সেকেন্ড চলে যাচ্ছে, এটা মাথায় রাখবে। তারপরে আসছে যে কোন অপশনটাকে তুমি সিলেক্ট করবে, তারপরেও চলে যাচ্ছে গোল পাকানোর জন্য একটা সেকেন্ড। তার মানে কতটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সময়ের মধ্যে শেষ করতে হলে 150টা প্রশ্নই অ্যাটেন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রে অনেক কষ্ট করতে হবে। সকলে কষ্ট করবে তো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ, ম্যাম ma'am. করবো। কষ্ট করলেই কেষ্ট পাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কষ্ট না করলে হয়তো ওই টাইটুয়ে পাস করলে, কিন্তু ওর কিন্তু কোনো মূল্য নেই ভাই বোনেরা। আমি তোমাদেরকে আবারও রিপিট করছি, একটু মাইক্রোফোনটা অফ করবে, কারো একটু চলছে।
রেহানা খাতুন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখে নিই যে এই জিনিসগুলো কি। দেখো, প্রথমেই হচ্ছে যে আমরা এখানে যে টার্মস গুলো দেখলাম, যে প্রথমেই উনি কি বলেছে, গণনার বিভিন্ন কৌশল। কি কি কৌশল? এটা ছোটবেলা থেকেই তোমরা করেছো, যে আমরা একক, দশক, শতক, হাজার, এইটা আমি তোমাদের এরকম ভাবে পরীক্ষায় আসে না, এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কি কি সেই গাণিতিক মানে কৌশলের কথা ওনারা বলেছিলেন, সেটা বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি। যে আমরা এই যে এখানে আমরা অনেকেই জানি না যে বাইরের দেশেতে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমস এর মধ্যে কি কি রয়েছে, ওয়ান্স, থাউজেন্ড, মিলিয়নস, বিলিয়ন। তারপরে এদিকে রয়েছে আমাদের আমাদের ইন্ডিয়ান যে নিউমারিক যে নাম্বার, যে নিউমারাল যে সিস্টেম, আমরা একক, দশক, শতক, হাজার। আচ্ছা বলো তো, যে এই জিনিসগুলো তো আমরা জানি, কিন্তু আমরা ছোটবেলা থেকে এগুলো শিখছি, কিন্তু ভাইগটস্কি তো তত্ত্ব আজকে লেখেনি, ভাইগটস্কি তত্ত্ব সেই কবে লিখে গেছে। তাহলে সে এই বিষয়গুলোকে নিয়ে কতটা আলোচনা সাপেক্ষে তার তত্ত্বকে স্ট্যাবলিশ করার জন্য খেটেছে। তাহলে একটা তত্ত্বকে আজকে আমরা বইয়ের পাতায় পড়ছি, সেই তত্ত্বটাকে স্ট্যাবলিশমেন্ট মানে পাবলিশ করার জন্য তাকে কত খাটতে হয়েছে। তাহলে তোমরা তো কত মানে সবল, সবকিছু ফেসিলিটি পেও এই কেন তোমরা খাটবে না? এটা খাটতেই হবে। বীজগণিত জানো যে আমরা এগুলোকে ব্যবহার করি। এবার নিমোনিক টেকনিক্সটা সবার খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে কি, আমরা এরকম অনেক সহজ পদ্ধতি রয়েছে যে আমরা নাম মনে রাখার জন্য অনেক প্রবাদ আলোচনা করেছি। যেমন কি একটা হিস্ট্রিতে ছিল না, যে বাবার হলো জ্বর, আবার জ্বর সারিল ঔষধে। ঔষধ। তাহলে এটার ফুল ফর্মটা কি ছিল? সবাই আমাকে থামস আপ দেখাচ্ছে, কিন্তু কেউ থামস আপ খাওয়াচ্ছে না। দ্যাট ইজ ভেরি ম্যাম ব্যাড। ওই যে নাম ছিল না, বাবার হলো মানে বাবর বাবর, বাবর বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। বাবার হইলো আবার যা সারিল ঔষধে। একদম একদম জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। ভেরি গুড। তার মানে কি, দ্যাট ইজ কল্ড নিমোনিক টেকনিক। সে টেকনিক্স তো ছোটবেলাতে আমরা দেখেছি। তারপর বেনিয়া সহকলা, সেখানেও আমরা দেখেছি যে রঙের নামগুলো কিভাবে রেখেছে। তাহলে এই টেকনিক্স গুলো আমরা ছোটবেলায় সবাই ব্যবহার করেছি। তাই বলছে যে আমরা যখনই শিক্ষাক্ষেত্রে নিজেদের বুদ্ধি দিয়ে যখন কোনো কাজ করব, হতে পারে যে তুমি কিছু যদি সিম্বলস এবং টেকনিক্স ভালো করে জেনে যাও প্রপার জায়গা থেকে, সবাই আবার সবকিছু শেখাবে না, তাহলে সেক্ষেত্রে প্রপার জায়গার থেকে তোমাকে এগুলো শিখতে হবে, দক্ষ হতে হবে। 10 জায়গার থেকে যখন জিনিস তুমি শিখতে পারবে, দেখবে অটোমেটিক্যালি তুমি অনেক টেকনিক শিখে যাবে, তখন ম্যামকেও লাগবে না, বলবে ও আমি পারবো, কোনো ব্যাপারই না, ম্যাম তো আমাদেরকে শিখিয়েছেন। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমার ক্লাসেতে তোমাদের পুরো বিষয়বস্তুটাকে চিত্রের মাধ্যম দিয়ে যাতে তোমরা বুঝতে পারো, জানতে পারো। এবং কেন বলো তো, এই পিকচার হতেই তো পারতো লেকচার মেথড, যাতে তোমাদের মাথাতে থেকে যায় যে নিমোনিক টেকনিক্স কোন কার তত্ত্বে আমরা পেয়েছি, কোন টুলস এন্ড টেকনোলজির মধ্যে আমরা এই তত্ত্বের মধ্যে এই নিমোনিক্স টেকনিক্স সম্পর্কে জানতে পেরেছি। অবশ্যই ভাইগটস্কি। অনেকে জানোই না যে ভাইগটস্কিতে এইসব জিনিসও আছে। শিল্পের কাজ, এগুলো একটু ছোট্ট ছোট্ট রেখেছি, যে বিভিন্ন রকমের শিল্পের কাজের মাধ্যম দিয়ে যে মোনালিসার চিত্রটা কেন আঁকা হয়েছিল, এর মাধ্যম দিয়ে কি এলাবোরেশন ছিল, এতটা ডিটেলিং তোমাদের প্রয়োজন নেই। আমি কি বলেছি, কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, সেখানে যতটুকু আমার জানার দরকার সেটুকু জানতে হবে। খালি একটা জিনিস মাথায় রাখবে, যে যখন আমরা কোনো কাজ করি, অনেক সময় ছবির মাধ্যম দিয়েও কিন্তু, এই যে বিভিন্ন যারা ডিজাইন তৈরি করে আর্টের স্যাররা, আমরা কোনো আর্ট গ্যালারিতে গেলে তো মানে বলতেই পারবো না, হয়তো দেখবো একটা উল্টে রয়েছে শেয়াল, কিন্তু সে তার মানে অনেক কিছু বলতে পারবে, তাই না? তাহলে সেক্ষেত্রে সমাজের মধ্যেই মানুষ তার বহিঃপ্রকাশ করছে তার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যম দিয়ে। সেই ক্রিয়েটিভিটির মাধ্যম দিয়ে সে অনেক কিছু তথ্য সমাজের কাছে পৌঁছে দিতে চায়, কিন্তু সবাই আবার সেটা বুঝতেও পারবে না। তাহলে যারা বুঝতে পারবে তারাই একমাত্র গেনার। নেক্সট হচ্ছে লিখন। তোমরা যখন লেখো, অনেকের হাতে এই যে ডিএলএড সদ্য পরীক্ষা হলো, তো এবার আমাদের এক্সটার্নাল হবে, তার সাথে সাথে আমাদের খাতা দেখতে ডাকবে। যখনই খাতা দেখতে যাব, দেখবো যে কি হাজিবাজি সব লিখে রেখেছো তোমরা ডিএলএড এর পরীক্ষাতে, মানে ওই রিডিং দেওয়াটাই আমার কাছে কষ্টকর হবে। তাহলে সেক্ষেত্রে এই লিখনটাও কিন্তু, তোমরা গ্রাফোলজি সম্পর্কে জানো কিনা আমি জানি না, যে হাতের লেখা দেখেও কিন্তু মানুষের আচরণ বা পার্সোনালিটি জাজ করা যায়। এবং কাউন্সিলিং যখন হয়, তখন তাদের একটা লিখতে দেওয়া হয় যে কোনো একটা বিষয়, সেই লেখার ভিত্তিতেও কিন্তু একটা মানুষের আচরণ, পার্সোনালিটি সম্পর্কে আমরা
বার করে ফেলতে পারি। তাহলে এই লিখনও কিন্তু একটা টেকনিক, যে লেখার পদ্ধতি দিয়ে, এটা যদিও একটা কম্পিটিটিভ, এখানে কোনো লেখার জায়গা নেই। তোমরা যারা পিএসসির মিসলেনিয়াস দিচ্ছ সেখানে ডেসক্রিপটিভ থাকছে, ডাব্লিউবিসিএস দিচ্ছ সেখানে ডেসক্রিপটিভ থাকছে। তাহলে সেখানে যখন তুমি মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হচ্ছ, সেখানে লেখাটা একটা বিশাল বড় অংশ। ভাইগটস্কি মানে শুধুমাত্র প্রাইমারি টেটে কাজে লাগাবে তা কিন্তু নয়। তোমাকে ডাব্লিউবিসিএস যদি তোমাদের মেন সাবজেক্ট সাইকোলজি থাকে, সেখানে দেখবে যে আমরা অনেক সময় দেখি না যে লেখা বুঝতে পারছি না, গড়ে পাত্তায় একটা নাম্বার দিয়ে দিলাম। আবার দেখলাম যে সেই মেয়েটা হয়তো বেশি কিছু লেখেনি, কিন্তু তার হাতের লেখা এত পরিষ্কার আয়নার মতন, তাকে আমরা ভালোবেসে নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে হয়তো পড়লামও না, যে দেখা যাচ্ছে যে ঠিক আছে ভালোই লিখেছে, লেখাটা খুব সুন্দর, ঠিক আছে এর নাম্বার। এই যে তোমাদের মাইক্রো টিচিং সামনে এক্সাম রয়েছে, এই মাইক্রো টিচিং এক্সামেতে এক্সটার্নাল তোমাদের একটা খাতা দেখবে, তাহলে খাতাটা খুব সুন্দর করে করছো, কেন করছো? তোমার আচরণ, তোমার পার্সোনালিটি তার মধ্যে দেখা যাবে। এইগুলো কিন্তু মাথায় থাকতে হবে, সব জিনিস সবটার সাথে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। ডায়াগ্রামের কথা কিন্তু ভাইগটস্কি বলেছে, আমরা যখন এই যে ভেন ডায়াগ্রাম দেখালাম, হতেই তো পারতো সেটা চৌকো চৌকো, কেন গোল হলো? তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে যেগুলোকে ব্যবহার করে তুমি তোমার পড়াশোনার জায়গাতে নিজের পড়ালেখার যে জায়গা সেটাকে স্ট্রং করতে পারো। এছাড়া মানচিত্র রয়েছে, যদি মানচিত্রের কথা মানে রয়েছে মানে আমি অ্যাড করিনি, ভাইগটস্কি বলেছেন তোমাদের যে থিওরির নোট থাকবে সেখানে পরিষ্কারভাবে সব লেখা থাকবে। আমরা যখন আমরা এয়ারপোর্টে যাই, সেটা সিগন্যাল বোঝানোর জন্য কিরকম ভাবে, আমরা যখন টয়লেটে যাচ্ছি, কোনো বড় কমপ্লেক্সে যাচ্ছি, সেখানে দেখতে পাই যে ছেলেদের লোগো আলাদা, মেয়েদের লোগো আলাদা। তাহলে ওয়াই লোগো, লোগো কেন ব্যবহার করেছে? বিকজ এগুলো সবই কিন্তু শর্ট অফ কনভেনশনাল সাইন, মানে এই যে সিম্বল গুলো, এই যে চায়ের সিম্বল দেয়া রয়েছে, ধোয়া উঠছে, আমরা দেখেই বলতে পারছি এটা চা। প্লেনের ছবি রয়েছে, মানে এখান থেকে মনে মনে হচ্ছে যে সামনেই কোথাও এয়ারপোর্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে সংকেতগুলো, এগুলো কি আজকে তৈরি হয়েছে? নিশ্চয়ই নয়। তাহলে কখন তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? সমাজের প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাটাচমেন্ট রয়েছে। এই সবগুলো সংকেতই কিন্তু এখানে, এগুলোর কিছু মানে নেই, আমি জাস্ট ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আবারও বললাম, মোটামুটি শেষ। এবার আমরা একটু প্রশ্নতে যাব, যে যেটুকু পড়ালাম সেটুকু কি কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের? আমাকে একটু জানাও তো, রেসপন্স করো তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো তাহলে দেখি এবার তোমাদের পরীক্ষা, সেটা হচ্ছে যে